Hello everyone, welcome to the channel JRF Gurukul. Today we will be discussing about West Bengal SLST 14 September 2025 English last minute suggestion mock test 3. Mock test 3, that means I have already uploaded mock test 1 and 2 in this particular channel JRF Gurukul. You need to subscribe this particular channel to get regular updates regarding any competitive examinations. My subject is English and I am several times UGC NET and West Bengal SET qualified. What is UGC NET or SET? These are assistant professor job. This particular examination is assistant teacher's job and I have qualified assistant professor's job. Okay, so ठीक है. So next, this is mock test 3 and just like your question paper, that means 100% common 100% common you people could expect from this video. So let's get started. I have already given 2 videos related to this topic. Last minute suggestion টা কিন্তু ভীষণ রকম ইম্পর্টেন্ট প্রত্যেকটা পরীক্ষার্থীর জন্য, কারণ এই যে এই লাস্টের 2-3 দিন আমরা ভীষণ রকম গোছাতে থাকি, যাকে বলে আমরা যত রিভাইজ করব তত কিন্তু বেটার হয়। তো এইগুলো কিন্তু একটা কুইক ছোট্ট একটা ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু আমরা পুরোপুরি রিভাইজটা করতে পারি। শেষ অবধি দেখবেন এবং তাতে কিন্তু আপনাদেরই সুবিধে হবে। চলুন প্রথম শুরু করা যায়। 50 ইম্পর্টেন্ট এমসিকিউজ আমি দিতে চলেছি ভিক্টোরিয়ান পোয়েট্রি থেকে। ভিক্টোরিয়ান পোয়েট্রি ইন দ্য সেন্স ইউলিসিস অ্যান্ড বাই টেনিসন অ্যান্ড মাই লাস্ট ডাচেস বাই রবার্ট ব্রাউনিং, এই দুটো ভিক্টোরিয়ান পোয়েট্রি আমাদের সিলেবাসে রয়েছে, আমরা সেখান থেকেই দিতে চলেছি। আচ্ছা, ইউলিসিস বাই অ্যালফ্রেড লর্ড টেনিসন, এটা কোয়েশ্চেন 1 to 25 সেটাই কভার করবে। ইউলিসিস ইজ রিটেন ইন উইচ পোয়েটিক ফর্ম? এটার অ্যান্সার হবে ড্রামাটিক মোনোলগ। হোয়াট ইজ ড্রামাটিক মোনোলগ? যদি আপনাদের কনফিউশন থাকে যে হোয়াট ইজ ড্রামাটিক মোনোলগ, আমি একটু ছোট্ট করে বলে দিই কি ড্রামাটিক মোনোলগ। ড্রামাটিক মোনোলগ হলো যখন একজন, ধরে নিন একজন যিনি স্পিকার বা ন্যারেটর, সেই স্পিকার যখন একা কিছু বলছে এবং বাকিরা শুনছে, লাইক প্যাসিভ লিসিনার্স বাকিরা, তো সেইখানে সেটাকে বলে ড্রামাটিক মোনোলগ। ঠিক আছে, পুরোটাই এমসিকিউ ফর্মেই তো হবে, তো ডোন্ট নিড টু নো দি ডেসক্রিপটিভের দরকার নেই, তাও যাতে মনে থাকে তার জন্য আমি ড্রামাটিক মোনোলগটা একবার বলে রাখলাম। নেক্সট, দ্য পোয়েম ইউলিসিস ওয়াজ রিটেন ইন উইচ ইয়ার? ভেরি ইম্পর্টেন্ট ওয়ান, 1833-তে লেখা হয়েছিল। হু ইজ দ্য স্পিকার ইন দ্য পোয়েম ইউলিসিস? ইউলিসিস নিজেই। It little profits that an ideal king. What does ideal king refer to? Ulysses himself in his old age. Definitely, basically ইউলিসিসের সামারিটা যদি আমি বলি, সেটা হচ্ছে ইউলিসিস একজন বুড়ো হয়ে গেছে এবং একজন বার্ধক্যে এসে পৌঁছেছেন। তিনি একজন রাজা ছিলেন এবং তিনি ভীষণ রকম নলেজ গেইন করতে পছন্দ করতেন, এবং এই ইউলিসিস থেকে কিন্তু 7 সেপ্টেম্বরে প্রচুর কোয়েশ্চেন্স এসেছে। তো এক্সপেক্ট করা যায় যে এই 14 সেপ্টেম্বরে ইউলিসিস থেকে কোয়েশ্চেন্স থাকবে। ইট ইজ অলরেডি ইন ইউর সিলেবাস। অ্যাট দ্য সেম টাইম সিলেবাস নিয়ে যদি এখনও কোনো কনফিউশন থাকে, সেই রিলেটেড একটি ভিডিও অলরেডি এই চ্যানেলেই আপলোড করা আছে, আপনারা পুরো সিলেবাসটা দেখবেন এবং তারপরেই কিন্তু প্রিপারেশন নেবেন, কারণ কোনো একটা বা দুটো জিনিস মিস হয়ে গেলে কিন্তু বিরাট মুশকিল। কোনো একটি পোয়েম, কোনো একটি ড্রামা বা কোনো একটি এসে বা শর্ট স্টোরিজ মিস হয়ে গেলে কিন্তু বিরাট মুশকিল। গ্রামারের পোর্শন থেকে কিন্তু সমস্ত কিছু কভার করছে, সমস্ত কিছুই বাকি নেই। রেটরিক প্রসিডিওর রয়েছে। আপনাদের যদি রেটরিকের কোনো কনফিউশন থাকে ভরে ভরে কমেন্টস করুন, আমি কিন্তু তাহলে রেটরিকের ওপর একটা ভিডিও অবশ্যই বানাবো, যার মধ্যে একদম গিনা চুনা যেগুলো আসবেই এরকম একদম 100% শিওর এরকম কিছু রেটরিক্স থাকতে চলছে। আচ্ছা, ইট লিটল প্রফিটস, এটা কি? ইউলিসিস হিমসেলফ ইন হিজ ওল্ড এজে বলেছে। উইচ মাইথোলজিক্যাল ট্র্যাডিশন ডাজ টেনিসন ড্র ফ্রম ইন ইউলিসিস? গ্রিক মাইথোলজি। I cannot rest from travel. This line suggests Ulysses' রেস্টলেস স্পিরিট, যেটা বললাম সে বার্ধক্যে এসে পৌঁছানো পরেও তার কিন্তু ওই রেস্টলেস স্পিরিট, যে না আমাকে আরও বেরোতে হবে, আরও নলেজ গেইন করতে হবে, আমাকে থেমে থাকলে হবে না। এই যে আইসোলেটেড জীবন যেটা বার্ধক্যে দেখা যায় ন্যাচুরালি, সেটা কিন্তু ইউলিসিসের ক্যারেক্টারে দেখা যাচ্ছে না। টেলিমেকাস কে? তার হলো ছেলে। টেলিমেকাস হলো কিন্তু তার ছেলে। তো সেটাই কে who is Telemachus in this poem? Ulysses' son. Next, he works his work I mine. Who does he refer to? Telemachus. Telemachus এটা বলেছে যে what kind of people uses Ulysses describe his subjects as? Savage race. টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড অ্যান্ড নট টু উইল্ড, এই লাইনটা, এটা পোয়েম থেকে নেওয়া, এই লাইনটা ভীষণ রকম ইম্পর্টেন্ট, এটা অনার্সেও ইভেন কাজে লাগে। অনার্স
যে ইংলিশ অনার্স আর কি, সেখানেও এই লাইনটা তুলে আরটিসি করতে দেওয়া হয় বহুবার, এইটা এসেছে। তো টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ড, মানে আমাদের প্রতিনিয়ত খুঁজে যেতে হবে এবং কাবু হলে হবে না, এইটাই হলো লাইন। এইটা অ্যাপিয়ার্স, কোথায় অ্যাপিয়ার করেছে? অ্যাট দি এন্ড। এবং অবশ্যই এরকমও কোয়েশ্চেন আসতে পারে যে এটা কোন পোয়েমের লাইন? এটা ইউলিসিস পোয়েমেরই লাইন। দ্য পোয়েম রিফ্লেক্টস টেনিসন্স গ্রিফ ওভার দ্য ডেথ অফ আর্থার হেনরি হ্যালাম। এটা বেসিক্যালি এই এই যে এই পোর্শনটা, এটা ওনার যে আরও দুটো পোয়েম আছে, ব্রেক ব্রেক ব্রেক, আমি পুরোটা লিখলাম না, ব্রেক ব্রেক ব্রেক, আর একটা হলো ইন মেমোরিয়াম। এই যে দুটো এলিজি রয়েছে, এই দুটো এলিজি বলতে কারোর মারা যাওয়ার পরে যদি আমরা তাকে ডেডিকেট করে দুঃখে কিছু লিখি, সেটাকে আমরা বলি হচ্ছে এলিজি, সেটাকে বলা হয় এলিজি, ঠিক আছে, ELEGY। হ্যাঁ, সেইখানে এই যে ইনি ছিলেন ভীষণ রকম ভালো বন্ধু টেনিসনের, তো তাকে ডেডিকেট করে লেখা হয়েছিল ওই দুটি পোয়েম। আচ্ছা, আই অ্যাম বিকাম আ নেম সাজেস্ট নেম অ্যান্ড রেপুটেশন, ফেম অ্যান্ড রেপুটেশন। দ্য মিটার ইউজড ইন ইউলিসিস আয়াম্বিক পেন্টামিটার। আয়াম্বিক বলতে কি, এটা আপনাদের প্রসোডিতে আসবে। আয়াম্বিক মানে হচ্ছে আনস্ট্রেজ ট্রেসড, আনস্ট্রেজ ট্রেসড, আনস্ট্রেজ ট্রেসড, আনস্ট্রেজ ট্রেসড, আনস্ট্রেজ ট্রেসড, এইটা হয়ে গেল পেন্টামিটার। পেন্টামিটার মানে 5। আই হোপ ইটস ক্লিয়ার। প্রসোডিও রয়েছে আপনাদের সিলেবাসে, গ্রামারে। আচ্ছা, নেক্সট, yet all experience is an arc where through, this is an example of metaphor। দেখুন, রেটরিক মেটাফরটা কি? মেটাফর যদি আমি বলি, মেটাফরের একটা ছোট্ট ডেফিনেশন যদি আমি বলি, যে ডিরেক্ট এক্সপ্রেশন উইথাউট অ্যাজ অর লাইক। এই অ্যাজ অর লাইকের ব্যবহারটা মেটাফরের ক্ষেত্রে হয় না। কার ক্ষেত্রে হয়? সিমিলির ক্ষেত্রে হয়, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে যদি একটু বলে রাখি, পার্সনিফিকেশন জিনিসটা হলো যখন হিউম্যান অ্যাট্রিবিউটসকে নন হিউম্যানের সঙ্গে তুলনা করা হয় বা নন হিউম্যানকে দেওয়া হয়, সেটাকে বলে পার্সনিফিকেশন। আর অ্যালিটারেশন কি? যে রিপিটেটিভ ইউজ অফ কনসোনেন্ট, রিপিটেটিভ ইউজ অফ কনসোনেন্ট। যেরকম আমি যে পোয়েমটার নাম বললাম, ব্রেক ব্রেক ব্রেক, দেখুন বি হলো একটা কনসোনেন্ট, এবং আবারও কিন্তু একই লাইনে দুটো ওয়ার্ড শুরু হচ্ছে সেম কনসোনেন্ট দিয়ে, ডিফারেন্ট হলে হবে না। এটা বি, এখানে টি বা সি বা ডি দিয়ে হলে হবে না, এখানে বি বি এরকম করে হয়, তো এইটা হলো অ্যালিটারেশন। আচ্ছা, ইউলিসিস কম্পেয়ার্স হিজ ওল্ড এজ টু আ ডাইং ফায়ার। Next, the phrase rosy fingered dawn is borrowed from Homer. What does Ulysses plan to do at the end of the poem? Set sail for new adventures. ওর ক্যারেক্টারটাই তাই, যে ও থেমে থাকার মানুষ একদমই নয়, সেই জন্য ওর যখন শেষ, অ্যাট দি ক্লোজ অফ দি পোয়েমও কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি, যে ও আবার নতুনভাবে নতুন অ্যাডভেঞ্চার করার জন্য ও আবার বেরোনোর প্রস্তুতি নিচ্ছে। Next, made weak by time and fate but strong in will. This line emphasizes mental determination. যে হ্যাঁ, অবশ্যই বয়সের সাথে সাথে আমরা সবাই আর কি বার্ধক্যে যখন পৌঁছই, আমরা তখন উইক হয়ে যাই। ইয়াং বয়সের মতন তো স্ট্রেংথ আমাদের থাকে না, কিন্তু সেটাই বলছে যে মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, যদি উইক আমি হয়েও যাই সময়ের সাথে সাথে, কিন্তু আমি স্ট্রং থাকবো মেন্টালিটির দিক থেকে। নেক্সট, দ্য পোয়েমস সেন্ট্রাল থিমটা কি? সেন্ট্রাল থিম অপশন সি, দ্য ডিজায়ার ফর অ্যাডভেঞ্চার অ্যান্ড নলেজ। এই যে অ্যাডভেঞ্চার এবং নলেজ গেইন করার যে একটা উইশ, একটা হাঙ্গার, যে একটা ক্রেভিং, এটা কিন্তু থ্রু আউট দ্য পোয়েম আমরা দেখতে পাই। দ্যাট মাস্ট বি দি সেন্ট্রাল থিম অফ দিস পার্টিকুলার পোয়েম। Next, Ulysses refers to his mariners as souls that have worked with me. That means those companions who have always with Ulysses. দ্য টোন অফ দি পোয়েম কি? হিরোইক অ্যান্ড ডিটারমাইন্ড। ডেফিনেটলি ইউলিসিস এখানে একটা হিরোর মতন পোর্ট্রে করা হচ্ছে ইউলিসিসকে, সুতরাং, এবং তার ডিটারমাইন্ড মাইন্ড এবং ডিটারমিনেশন, স্ট্রং হেড স্ট্রং যে একটা অ্যাটিটিউড তার মধ্যে রয়েছে, তো সেইটা একটা টোন অফ দি পোয়েম বলা চলে। হাউ ডাল ইট ইজ টু পজ টু মেক অ্যান এন্ড। হাউ ডাল ইট ইজ টু পজ টু মেক অ্যান এন্ড, এরকমও কোয়েশ্চেন আসতে পারে যে এই লাইনটা, এই পার্টিকুলার লাইনটা কোন পোয়েমে মেনশন করা হয়েছে। অবশ্যই ইউলিসিসের থিম, ইউলিসিসের টোন, ইউলিসিস লাইন বাই লাইন পড়লে, ইউলিসিসের ক্যারেক্টারটা অ্যানালিসিস করলে কিন্তু আপনারা যদি কনফিউজও হয়ে যান, দেখুন লাইনটা পড়ে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা ইট মাস্ট ইউলিসিসের লাইনই হবে, ইট মাস্ট কাম আন্ডার দি ইউলিসিস পোয়েম। হাউ ডাল ইট ইজ টু পজ মানে এখানে থেমে থাকা। স্ট্যাগনেশন মানে একটা জায়গায় দাঁড়িয়ে পড়া। তো এটা ভীষণই একটা বোকার মতন স্টুপিডিটি, যে থেমে থাকা, একটা জায়গায় দাঁড়িয়ে পড়া। টু মেক অ্যান এন্ড, এবং সেটা শেষ করে দেওয়া। যে এই লাইনটা অবশ্যই সাজেস্ট করে হচ্ছে বোর্ডম,
অ্যান্ড ইনঅ্যাক্টিভিটি, যেটাকে বলে ইমমোবিলিটি। মোবিলিটি মানে হচ্ছে চলনসই এবং ইমমোবিলিটি মানে হলো ওই যে দাঁড়িয়ে পড়া। তো এই ধরনের সিনোনিমস কিন্তু আমাদের থাকতে পারে। তো উই নিড টু নো দি ওয়ার্ডস মিনিং। তার জন্য আমি বেশ কিছু সিনোনিমস এখানে মেনশন করছি। হয়তো সেখানে ইনঅ্যাক্টিভিটির জায়গায় ইমমোবিলিটি দিল বা স্ট্যাগনেশন দিল, মানে কিন্তু একই, মানে কিন্তু একই, সেই দাঁড়িয়ে পড়া, পজ হয়ে যাওয়া। ইউলিসিস সবসময়ই একটা রিজিউমে থাকতে বলেছেন, বোর্ডম এবং ইনঅ্যাক্টিভিটি তার একদমই পছন্দ না। নেক্সট, দ্য পোয়েম ইজ স্ট্রাকচার্ড ইন ওয়ান কন্টিনিউয়াস মোনোলগ। ড্রামাটিক মোনোলগ আমরা তো অলরেডি আগে জেনেই ফেলেছি যে এটা একটা ড্রামাটিক মোনোলগ। ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার, এইটা থেকে কোয়েশ্চেন এসেছিল 7 সেপ্টেম্বর, যে সিঙ্কিং স্টার এইটা কি ছিল। এরকমও হতে পারে যে এই একটা লাইনের কিছু পোর্শন হয়তো বাদ দিয়ে দিল। 7 সেপ্টেম্বর সিঙ্কিং স্টারটা বাদ দিয়ে দিয়েছিল, এবার হতে পারে যে নলেজটা বাদ দিয়ে দিল। এই যে ফলোয়িং, যে ফলো কি করতে বলছে, নলেজকে করতে বলছে ফলো, এটাও হতে পারে। তো ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার ইউজেস উইচ লিটারি ডিভাইস। সিমিলি, কেন সিমিলি? এটা ভীষণ একটা ইজি পোর্শন। কেন সিমিলি? সিমিলি মানে কি থাকবে, লাইক অর অ্যাজ এর ব্যবহার। দেখো এখানে রয়েছে লাইকের ব্যবহার, তো এটা হয়ে গেল সিমিলি। একটু মাইনিউটলি দেখে অ্যান্সার করবেন, আদারওয়াইজ কিন্তু এগুলো খুব সহজ, কিন্তু ওই হয়তো লাইকটা কেউ নোটিস করলো না, দিয়ে অন্য কিছু, তখন সে ভাবলো যে এটা হয়তো অন্য কিছু, এই বাকি অপশানসের মধ্যে লাগিয়ে দিল। হাইপারবোল মানে এক্সাজারেটেড এক্সপ্রেশন, মানে কোনো এক্সপ্রেশনকে আমরা যদি খুব বাড়িয়ে চাড়িয়ে বলি সেটাকে বলে হাইপারবোল। কীরকম হাইপারবোল, কী জিনিস হয়, যেরকম যদি কেউ বলে যে আই কুড ইট এ হর্স, একটা হর্স খাওয়া কি কোনো মানুষের পক্ষে সম্ভব? যতই সে ক্ষুধার্ত হোক, সম্ভব না, ইটস নট পসিবল। তো সেটাকে বলে হাইপারবোল। আচ্ছা চলো নেক্সট, দ্য পোয়েম ইউলিসিস বিলংস টু উইচ লিটারি পিরিয়ড? ভিক্টোরিয়ান পিরিয়ড। আমি ভিডিওটার প্রথমেই শুরু করতেই বলেছিলাম যে উইচ লিটারি পিরিয়ডের জায়গায় এজও বলতে পারে, একই হবে। তো ওই আমি বলেছিলাম রোম্যান্টিক পিরিয়ড মানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, পি.বি. শেলি, জন কিটস, স্যামুয়েল টেলর কোলরিজ এরা। আর ভিক্টোরিয়ান মানে কিন্তু টেনিসন, রবার্ট ব্রাউনিং, এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এরা। মডার্নিস্টে আবার টি.এস. এলিয়ট এরা চলে আসছে। তো ঠিক আছে, এই রকমভাবে তো এজগুলো থাকে ইংলিশ লিটারেচারে। তো এরা কিন্তু ভিক্টোরিয়ান পিরিয়ড থেকে বিলং করতো। আচ্ছা, এবার আমরা নেক্সট পোয়েম মাই লাস্ট ডাচেসে চলে আসবো। লাস্ট ডাচেস বাই রবার্ট ব্রাউনিং, ইনিও আর একজন কিন্তু ভিক্টোরিয়ান পোয়েট। মাই লাস্ট ডাচেস ইজ অ্যান এক্সাম্পল অফ ড্রামাটিক মোনোলগ। এখানেও ড্রামাটিক মোনোলগের অলরেডি আমি বলে দিয়েছিলাম যে এটা কি, এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পোয়েম। এটা আসতে চলেছে, ভাবাই যায় যে ধরনটা কি, বা পোয়েম তো অবশ্যই, জনরাটা কি, তো এটাও আসতে পারে। আচ্ছা নেক্সট, দ্য স্পিকার ইন দ্য পোয়েম ইজ দ্য ডিউক অফ ফেরারা। ভীষণ ইম্পর্ট্যান্ট, ভীষণ ইম্পর্ট্যান্ট, এই লোকটাই, এই দ্য ডিউক অফ ফেরারা ইজ দ্য স্পিকার অ্যান্ড হি ওনলি স্পিক্স, যেহেতু ড্রামাটিক মোনোলগ বোঝাই যাচ্ছে। দ্য পোয়েম ইজ সেট ইন রেনেসা, ইটালি। হু পেইন্টেড দ্য পোর্ট্রেট অফ দি ডাচেস? অপশন বি, ফ্রা প্যান্ডলফ। দ্য ডিউক ইজ স্পিকিং টু অ্যান এনভয়, মেসেঞ্জারের সাথে কথা বলছিল। দ্যাটস মাই লাস্ট ডাচেস পেইন্টেড অন দি ওয়াল। লাস্ট সাজেস্ট মোস্ট রিসেন্ট অর ফর্মার। এই লাস্ট ডাচেস যিনি কিনা মারা গেছে, যিনি কিনা ডেড, এই মুহূর্তে কিন্তু উনি আর জীবিত নেই। শি ইজ নো মোর, শি হ্যাজ পাসড অ্যাওয়ে, ডেড। এবং কিছুটা বোঝাই যাচ্ছে যে ওই যে লাস্ট ডাচেসের পেন্টিংটাই ওয়ালে হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে, যেটা কিনা ফ্রা প্যান্ডলফ ড্র করেছে। Next, the Duke's main complaint about his wife was she smiled too easily at everyone. ডিউক বেশ পজেসিভ একটা অ্যাটিটিউড কিন্তু ডিউকের আমরা দেখতে পাই, কারণ তার ওয়াইফ যে সবাইকে দেখে হাসবে বা হাসি খুশি থাকবে বা সবার সাথে কথা বলবে, মিশবে, সেটা কিন্তু ডিউক একদমই পছন্দ করতো না। ঠিক আছে, শি হ্যাড আ হার্ট টু ইজিলি ইমপ্রেস সাজেস্ট দ্য ডাচেস ওয়াজ, যে ওই একই নেচার। কীরকম সে ছিল? সে ছিল নাইভ অ্যান্ড ইনোসেন্ট, সে ইনোসেন্ট প্রকৃতির ছিল, নাইভ মানেও ইনোসেন্ট। হোয়াট হ্যাপেন টু দি ডাচেস? দ্য ডিউক হ্যাড হার কিল্ড। যেরকম এমন একটা লাইন আছে, দেন অল স্মাইল স্টপ টুগেদার, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেন অল স্মাইল স্টপ টুগেদার। যে I gave commands, then all smiles stop together implies what? The Duke ordered her murder.
এটা কোথাও মেনশন করা নেই যে দ্য ডিউকই তাকে মেরেছিল কি না, কিন্তু মানে এইটা একটা মেনশন আছে যে ওই যে তার হাসি খুশি নেচার বা ওই যে সে ভীষণ আর কি সবার সঙ্গেই কথা বলতো বা হাসতো, সেটা ডিউকের একদমই পছন্দ ছিল না, এবং তার জন্যে কিন্তু সে ওটাই এই কমেন্টটা দেয়। ঠিক আছে, রাইম স্কিম, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। রাইম স্কিম অফ দি পোয়েম AABB হিরোইক কাপলেটসে লেখা হয়েছিল। দ্য ডিউক শোজ দ্য পেন্টিং টু নিগোশিয়েট হিজ নেক্সট ম্যারেজ। হ্যাঁ, যে মেসেঞ্জারটি এসেছিল সে কিন্তু নেক্সট ম্যারেজের কথা বলতেই এসেছিল। আচ্ছা, উইল ইট প্লিজ ইউ সিট অ্যান্ড লুক অ্যাট হার শোজ দ্য ডিউকস কন্ট্রোলিং নেচার। অবশ্যই সে একজন কন্ট্রোলিং ডিউক ছিল। দ্য পোয়েম ক্রিটিসাইজেস হোয়াট মেল ডমিনেন্স অ্যান্ড জেলেসি। ক্রিটিসাইজ করা হয়েছে, ক্রিটিসাইজ মানে অবশ্যই প্রেজ করা নয়। শি থ্যাঙ্কড ম্যান গুড বাট থ্যাঙ্কড সামহাউ আই নো নট হাউ দ্য ডিউকস জেলেসি। এখান থেকেও কিন্তু সেটাই বোঝা যাচ্ছে যে ডাচেসের যে তার অন্য কোনো মেলের সঙ্গে হেসে কথা বলা, সেটা ডিউক একদমই পছন্দ করছে না। ডিউকস জেলেসি। অ্যাট দি এন্ড দ্য ডিউক মেনশনস আ ব্রোঞ্জ স্কাল্পচার অফ নেপচুন। দ্য ব্রোঞ্জ ওয়াজ মেড বাই ক্লজ অফ ইন্সব্রাক। The Duke's attitude towards his next wife will likely be the same controlling behavior. হ্যাঁ, তার ওয়াইফকে যে মারা হয়েছে সেই কমেন্ট করেছে, তার পরবর্তীকালেও কিন্তু তার নেচারের কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। The poem's meter is iambic pentameter again. The curtain mentioned in the poem symbolizes the Duke's control. The Duke's control. সুতরাং এই ডিউকসের কন্ট্রোলের বিষয়টা কিন্তু তার ক্যারেক্টারের মধ্যেই একটা পড়ে। তো যদি এরকম ক্যারেক্টার রিলেটেড কোনো কোয়েশ্চেন আসে যে ডিউকের ক্যারেক্টার কীরকম ছিল, কন্ট্রোলিং, পজেসিভ, জেলেসি, এই ধরনের ওয়ার্ডসগুলো কিন্তু আপনাদের অপশান থেকে খুঁজতে হবে। নেক্সট, নোটিস নেপচুন টেমিং আ সি হর্স সিম্বলাইজেস দ্য ডিউকস পাওয়ার ওভার হিজ ওয়াইফ। দ্য পোয়েম ওয়াজ রিটেন ইন 1842। অবশ্যই পাবলিশিং ইয়ার মনে রাখতে হবে 1842, কারণ অপশানসে রীতিমতো খুব কাছাকাছি অপশানসগুলো থাকে, যার জন্য খুব কনফিউশনে একটা জায়গা থাকে। নেক্সট, দ্য ড্রামাটিক আইরনি ইন দ্য পোয়েম কামস ফ্রম দ্য রিডার নোয়িং মোর দ্যান দি এনভয়। হ্যাঁ, অবশ্যই এনভয়কে যা যা বলছে তার থেকে বেশি কিন্তু রিডাররা জানছে। দ্য পোয়েম বিলংস টু উইচ কালেকশন ড্রামাটিক লিরিক্স। এটা ভয়ঙ্কর রকম ইম্পর্ট্যান্ট একটা জায়গা যে এইটা কোথায় আসছে, ড্রামাটিক লিরিক্সে এটা একটা কালেকশন সেখানে আসছে। দ্য মেইন থিম অফ মাই লাস্ট ডাচেস ইজ, মেইন থিম কি, জেলাসি অ্যান্ড পজেসিভনেস। এই ধরনের কোনো অপশন যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই সেটাকেই আপনারা চুজ করবেন। হোপফুলি 14 সেপ্টেম্বরের কোয়েশ্চেন পেপার ভীষণ সহজ হবে, আপনারা মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবেন এবং এই কোয়েশ্চেন্সগুলো বারবার সলভ করার চেষ্টা করুন, বারবার দেখার চেষ্টা করুন, ভিডিওটা পুরোপুরি দেখবেন, তাহলেই কিন্তু 50 কোয়েশ্চেন্স একদম কমপ্লিট হচ্ছে। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু গেট রেগুলার আপডেটস রিগার্ডিং দিজ লাস্ট টাইম MCQs, সামথিং লাইক দ্যাট, অ্যান্ড কাট অফস, রেজাল্ট কবে আসবে, হাউ উইল বি দ্য ইন্টারভিউ কল কতজন পেতে চলেছেন, সমস্ত রিলেটেড কম্পিটিটিভ এক্সামস রিলেটেড ইনফরমেশনস আমি রেগুলার আপলোড করতে থাকি এই চ্যানেলে, JRF গুরুকুল চ্যানেলে। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার। কমেন্ট করুন কি কনফিউশন আছে এবং কিসের ওপর ভিডিও আপনারা চান। রেটরিকের ওপর যদি চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি 4-5-6টা রেটরিকের ডেফিনেশন এক্সাম্পলস অলরেডি এই ভিডিওতে মেনশন করেছি। Hopefully it will help you all. Always learn from the experienced mind that helped me in my case. It will help you in your case as well. Okay, goodbye. Very nice day. Have a nice day.